সালমা বেগম প্রিয়তার দিকে চোখ পড়তেই বলল, আরে প্রিয়তা, তোমার গালে কি হয়েছে? প্রিয়তা ভাত মুখে পুরে চুপ করে আছে। নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে দেখছে। প্রিয়তা কি সত্যিটা বলে দিবে সবাইকে? সেরেছে। বাবা শুনলে তো এখন না জানি কি হয়। মোশাররফ হোসেন তাকিয়ে বলল, সত্যি তো? কি হয়েছে মা? প্রিয়তা শান্ত গলায় বলল, বাবা, আসলে আমার অ্যালার্জির প্রবলেম আছে, তাই হয়তো এমন হয়েছে। প্রিয়তার কথা শুনে নিবিড় অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়ের কথা শুনেছ? আমি যে তোকে কতবার ডাকলাম, তখন বললি না কেন? নিবিড়, এক কাজ কর, ডাক্তারকে ফোন দে, আর না হলে ওকে নিয়ে যা। আরে মা, তুমি তো চিন্তা করো না, এটা এমনি ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে হয় আবার ঠিক হয়ে যায়। সালমা বেগম বিরক্তকর গলায় বলল, তুই আমার কোনো কথাই শুনিস না। তুই যেমন ইচ্ছা কর, আমি বলার কে? নিজের মা হলে ঠিকই। মা প্লিজ, তুমি অন্তত এইভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মেডিসিন আছে, ওইগুলো খেয়ে নেব। মোশাররফ এতক্ষণ নিজের মনের সাথেই কথা বলে অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। তবুও নিবিড়ের দিকে তাকিয়ে বলল, নিবিড়, তোর অফিসে যে রিসাত নামের ছেলেটা, ওকে চিনিস? বাবা, আমরা এইসব নিয়ে পরে কথা বলবো। কথাটা বলে নিবিড় উঠে গিয়ে আবার পিছন ফিরে প্রিয়তাকে একবার দেখে উপরে উঠে গেল। নিবিড় নিজের ইজি চেয়ারেই বসে কাজ করছে। প্রিয়তা এসে খাট থেকে বালিশ নিতেই, কোথায় যাচ্ছেন? আমার জায়গায়। আজ থেকে খাটে শুবেন, কোথাও যেতে হবে না। কোনো প্রয়োজন নেই জুতা মেরে গরুদান করার। আমার তো আবার চরিত্রের ঠিক নেই। শাট আপ। আপনাকে একটা কথা এতবার বলতে হয় কেন? আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাকে যে কাজ করতে বারণ করা হয় আপনি সেই কাজটাই বেশি করে করেন। প্রবলেম কি আপনার? আমার কোনো প্রবলেম নেই। নিবিড় এবার ল্যাপটপে মন দিয়ে বলল, তাহলে শুয়ে পড়ুন। প্রিয়তা নিবিড়ের কথা না শুনেই বালিশ নিয়ে হেঁটে যেতেই নিবিড় উঠে এসে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে হাত ধরে টেনে খাটে নিয়ে বসিয়ে বলল, হাউ ডিয়ার ইউ? প্রিয়তা হাত ছেড়ে বলল, বললাম তো আমি এখানে ঘুমাবো না, আমি আজ জুহির সাথে ঘুমাবো। নিবিড় মুখে আর কিছু না বলে প্রিয়তাকে জোর করে শুয়ে দিয়ে বলল, আজ থেকে এই রুমে আমার সাথে এক খাটে ঘুমাবেন। যদি তা না হয় মাহিদকে এখনই ফোন দিয়ে ইশাকের বাড়িতে দিয়ে আসবো। কথাটা বলেই নিবিড় আবার চেয়ারে এসে বসল। সকালবেলা ঘুম থেকে উঠে নিবিড় প্রিয়তাকে না দেখে কলেজে চলে গেছে ভেবেই রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই দেখে প্রিয়তা কফি হাতে উঠে আসছে। নিবিড় স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে। প্রিয়তা নিবিড়কে দেখে বলল, কি হলো আপনার? ফ্রেশ না হয়ে বাইরে তোয়ালে রেখে আসলাম তো খাটের উপরে। কথাগুলো বলতে বলতে প্রিয়তা উঠে এসে বলল, চলুন, আপনার কফি নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাবে। নিবিড় কিছু বলছে না দেখে বলল, কি ভেবেছেন আমি কলেজে? নিবিড় চুপ করে তাকিয়ে আছে। আমি যাইনি, আপনি যখন বলেছেন তখন যাব না। 1.5 বছর তো আপনার কথা মতোই চলতে হবে, তাই না? 1.5 বছর পর যা হবার হবে। অবশ্য প্রিয়তার কপালে কখনো সুখ লেখা ছিল না, আর হয়তো নেইও। কথাটা বলে প্রিয়তা রুমে গিয়ে কফি রেখে তারপর বলল, একটা কথা বলবো? নিবিড় গম্ভীর গলায় বলল, হোয়াট? আপনি কথা তো কম বলেন কিভাবে? ছোটবেলা থেকে কি এরকম নাকি? আচ্ছা, আপনি হাসেন না কেন? নাকি দাঁত ব্রাশ করেন না বলেই হাসেন না? আরেকটা কথা, আপনার কাজে ফাঁকি দিতে ইচ্ছে করে না? জানেন, আমি খুব অলস, একটুতে হাঁপিয়ে উঠি। তবে আগে ছিল না, আপনার বাড়িতে আসার পর থেকেই এমন হয়েছে। প্রিয়তার এমন বোকা বোকা কথায় নিবিড় মনে মনে হাসলেও প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে এনে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আমি কি ভুল বলে ফেললাম? কথাটা বলেই প্রিয়তার চোখ বন্ধ করে আছে। নিবিড় সেদিকে তাকিয়ে বলল, আমার ব্যাপারে আপনার তো কিউরিসিটি কেন? প্রিয়তা কথাটা শুনে তাকিয়ে বলল, আপনি সত্যিই আজব, কখন কি করেন আমি মোটে বুঝতে পারি না। প্রিয়তা দরজার দিকে তাকিয়ে, মা আপনি? কথাটা বলতেই নিবিড় প্রিয়তাকে তড়িঘড়ি করে ছেড়ে দিয়ে পিছনে ফিরে দেখে কেউ নেই। প্রিয়তাকে ছেড়ে দিতেই দরজার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি দিয়ে তারপর বলে, কেমন দিলাম? এইবার গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন, আপনার অফিসের লেট হয়ে যাচ্ছে। প্রিয়তা কথাটা বলেই চলে গেল। আর নিবিড় মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি চাই সারা জীবন এই হাসিটাই আপনার মুখে লেগে থাকুক। আপনার এই ছোট ছোট দুষ্টুমিগুলোতেই নিবিড় মুগ্ধ। আপনার মায়াবী হাসিতেই নিবিড় নিজেকে আস্তে আস্তে তলিয়ে নিচ্ছে।
আপনি কি টের পাচ্ছেন? নিবিড় কখনো কারো হাসির প্রেমে পড়েনি এবং কি তনুষারও না। নিবিড় অফিসে আসতেই রিসাত নিবিড়ের কেবিনে ঢোকে। স্যার, আমার কিছু কথা ছিল। নিবিড় রিসাতকে কিছু না বলে বলল, মাহিদ, ওনার বেতনটা বাড়িয়ে দিও এই মাস থেকে। ইয়েস স্যার। স্যার, আমি বেতনের কথা বলতে আসিনি। তো আমার জানা মতে আপনার এই মুহূর্তে আমার সাথে কোনো জরুরি কথা নেই। স্যার, আমি চাকরিটা আর করতে পারছি না। মিস্টার রিশাদ, আপনি বললেই তো আর হলো না, আমাকেও তো ভাবতে হবে। আপনি বললেন চাকরিতে জয়েন করলেন, আবার আপনার মন চাইলো ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় এটা সেই রকম কোনো কোম্পানি? স্যার, আমি কি করতে হবে আমাকে বলুন, তবু আমি চাকরিটা করতে পারবো না। নিবিড় কিছু না বলে মাহিদকে চোখ দিয়ে ইশারা করলো। মাহিদ একটা ফাইল বের করে, এই নিন রিসাত সাহেব, এটা ভালো করে পড়ুন। রিসাত ফাইলটা হাতে নিয়ে তড়িঘড়ি করে ভুরু কুঁচকে অবাক চোখে তাকিয়ে পড়ছে। যত পড়ছে চোখ মুখে যেন বিষয় ছড়িয়ে পড়ছে। নিবিড় গম্ভীর গলায় বলল, মিস্টার রিশাদ, ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। তবে হ্যাঁ, আপনার আর কোনো উপায় নেই। পেপারের শর্ত অনুযায়ী আপনি 6 মাস কোথাও যেতে পারবেন না। আমি বসতে বললে বসবেন, দাঁড়াতে বললে দাঁড়াবেন। স্যার, আপনি কিন্তু এটা আমার সাথে চিটিং করছেন। কিন্তু আমার সাইন পেপারে আসলো কোথায় থেকে? মিস্টার রিশাদ, এই জন্যই তো আমি বস, আপনি কর্মচারী। নিবিড় আর কিছু না বলে চট করে দাঁড়িয়ে বলল, মাহিদ, আমাদের মিটিং কয়টায়? স্যার, 12টায়। ওকে রিশাদ, আপনি এটা নিয়ে যান, কারণ অরিজিনাল কপি আমার কাছে আছে। আরেকটা কথা, পেপারগুলো বাড়িতে নিয়ে ভালো করে আপনার স্ত্রী সহ পড়বেন। কয়েকদিন পর আমার স্ত্রীর জন্মদিন, আশা করি আপনার স্ত্রী সহ আমার বাড়িতে আপনাকে দেখতে পাবো। আপনি এবার আপনার স্ত্রীকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। চলো মাহিদ, মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে। রিশাদ তাকিয়ে আছে নিবিড়ের চলে যাওয়ার দিকে। নিবিড় এইভাবে তাকে বিপদে ফেলবে রিশাদ বুঝতেই পারেনি। স্যার, বিয়ে করেছেন? এটা তো জানতাম না। নাদুকে কি বলবো, কি করে নিব আমি ওই বাড়িতে? রিশাদের চোখ দুটো ভারী হয়ে আসছে। নিবিড় মিটিং শেষ করে বাড়ি ফিরে দেখে জুহি আর প্রিয়তা মিলে দাদির সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশ কেটে উপরে উঠে যেতেই প্রিয়তার নজরে পড়তেই প্রিয়তা বলল, আরে আপনি এলেন, আমাকে বললেন না? কথাটা বলেই প্রিয়তা উঠে নিবিড়ের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি খেয়ে এসেছেন নাকি খাবার দিব? আমি খেয়ে এসেছি। নিবিড় আর কিছু বলল না। নিবিড়ের পিছন পিছন প্রিয়তা উপরে এসে বলল, আচ্ছা, আপনি কথা বলেন না আমি মানলাম, কিন্তু আপনি রেগে আছেন কেন? নিবিড় এসে চেয়ারে বসে পড়েছে। দেখুন, কাল আপনি যা দেখছেন, প্লিজ বকবক না করে এখান থেকে যান। কিভাবে পারেন এত বকবক করতে? আপনার মুখ ব্যথা করে না? ও মা, মুখ ব্যথা করবে কেন? আপনি জানেন না কথা বলা স্বাস্থ্যের জন্য কতটা ভালো? কাকে কি বলছি? 8 পাস করা লোকে জানবে ডাক্তারি? কথাটা বলে প্রিয়তা মিটমিট করে হাসছে আর ভাবছে, মিস্টার নিবিড়, আপনাকে যদি আমি বকবক না করিয়েছি, আমার নামও প্রিয়তা না। নিবিড় কথাটা শুনে গালে হাত দিয়ে তাকিয়ে বলল, এখানে বসেন। আপনার পাশে? আপনি তো চেয়ারে বসেছেন, তাহলে আমি কোথায় বসবো? এক কাজ করি, আপনার কোলে বসি। হোয়াট? কি হোয়াট হোয়াট করছেন? ঠিকই তো বললাম, খাটে বসুন, আমার কোলে নয়। আগে বলবেন তো। প্রিয়তা নিবিড়ের পাশে খাটের কিনারায় বসে বলল, বলুন। কাল আমি যে নিবিড়কে বলতে না দিয়েই প্রিয়তাই বলল, আমি জানি আপনি ইশাকের কথা বলবেন, কিন্তু বিশ্বাস করুন, ইশাকের সাথে আমার কিচ্ছু নেই। এখানে ইশাকের কথা কোথায় থেকে আসছে? তার মানে তনুষা, তাই তো? আমিও চাই আপনি ওকে নিয়ে ভালো থাকুন। প্রিয়তা কথাটা বলতেই নিবিড় জেদ করে উঠে দাঁড়িয়ে তারপর বলল, আপনি কখনো শুধরাবেন না। নিজেকে কি মনে করেন? না দিচ্ছেন আমাকে কোনো কথা বলতে, না বলছেন নিজে ঠিক করে কিছু। কথাটা বলেই নিবিড় বাইরে চলে গেল। প্রিয়তা কিছু বলতে গিয়েও চুপ করে বসে আছে। কেটে গেল আরও কয়েকটা দিন। প্রিয়তার জন্মদিন আজ। কলেজের চাকরিটা নিবিড়ের কথায় ছেড়ে দিয়েছে সে। শুধু শুধু সংসারে অশান্তি ডেকে কী লাভ? সকালে ঘুম থেকে উঠে নিবিড়কে না দেখতে পেয়ে একটু অবাক হলো। উনি তো এত সকালে ঘুম থেকে ওঠে না। ওয়াশরুমে গেল। প্রিয়তা উঠে গিয়ে দেখে সেখানেও নেই। নিজে ফ্রেশে নিচে গিয়ে বলল, মা, তুমি রান্নাঘরে কি করছো বলো তো? কিচ্ছু না, সামান্য একটু পায়েস বানাচ্ছি। কেন মা, হঠাৎ পায়েস? নিবিড় খেতে চাইলো তাই। কিন্তু মা, উনি তো পায়েস খান না। জানি না, আজ যে সকালে উঠেই শেফালিকে বলল পায়েস বানাতে, তা আমি নিজেই করে ফেললাম। মা, উনি কোথায় গেছেন? জানি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নিবিড়ের দাদি নিজের রুম থেকে আসতে আসতে বলল,
কি হইল? বউ শাশুড়ি মিল্লা কি শুরু করছো? কিছু না দাদি, আপনি কি খাবেন বলেন? অহন কিছু খাবো না, মোশারফ আহুক তারপর। তাই নিবিড় কোথায় পিউ? দাদি উনি নাকি বাহিরে গেছেন, তবে আমি শিওর জানি না। প্রিয়তা কথাটা শেষ করে রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এসে বলল, দাদি বাবা এসেছে, আপনি আসুন, আমি জুহিকে ডেকে নিয়ে আসছি। প্রিয়তা এগিয়ে এসে দেখে সদর দরজায় তার মা দাঁড়িয়ে আছে। পিছনে এসে রিয়াও দাঁড়ালো। প্রিয়তা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা। মোশাররফ হোসেন সহ সবাই পিছনে ফিরে অবাক হয়ে তাকিয়ে আছেন। নূরজাহান বেগম আস্তে আস্তে প্রিয়তার কাছে এগিয়ে এসে হাত দুটো বাড়িয়ে দিল। প্রিয়তা মোশাররফ হোসেনের দিকে কান্নাজড়িত চোখে তাকাতেই তিনি চোখ বন্ধ করে হ্যাঁ বুঝালেন। প্রিয়তা দেরি না করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। নূরজাহান বেগম মেয়ের মাথা মুছতে মুছতে বলল, কাঁদছিস কেন? তুই অনেক কষ্ট করেছিস, যে আল্লাহ তোকে এত ভালো একটা স্বামী দিয়েছে, তোর কষ্ট বোঝার মতো। কথাটা শুনে প্রিয়তা মাথা উঠিয়ে বলল, কি বলছো মা? তুমি ওনার দেখা পেলে কি করে? নূরজাহান বেগম কিছু বলার আগেই নিবিড় এসে বলল, বাবা আমায় আপনি ক্ষমা করবেন, আসলে আমি চাইনি প্রিয়তা আজকের দিনটা অন্তত মন খারাপ করে থাকুক। মোশাররফ হোসেন কিছু না বললেও সালমা বেগম বললেন, আজকে কি নিবিড়? মা, আজ প্রিয়তার জন্মদিন। সবার সাথে সাথে প্রিয়তাও অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমার নিজেরই মনে নেই আর আপনি? তেমন কিছু না, এইটা তোমার প্রাপ্য, আর আমি তোমার স্বামী, এইটা আমি মনে রাখবো না তো কে মনে রাখবে বলো? প্রিয়তা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে। আজও অভিনয় করছেন মিস্টার নিবিড়, তবে অভিনয়ের মাঝে সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। নিবিড় আর কিছু বলল না, উপরে উঠে চলে যেতেই মোশাররফ হোসেন বললেন, ভালো হয়েছে আপনারা এসেছেন, কয়েকদিন থেকে আমিও ভাবছি আপনাদের খবর দিয়ে নিয়ে আসবো। প্রিয়তার খারাপ লাগা আমাদেরও খারাপ লাগে, হয়তো আমাদের বুঝতে দিতে চায় না, কিন্তু বাবা মায়ের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। সালমা বেগম এগিয়ে এসে বললেন, আসেন আপা, আপনারা বসুন, আজকে না আনন্দের দিনে সবাই একসাথে হয়েছি। আসলে আমার ছেলেটাই এমন, সবার মনের কথা আগে থেকেই বুঝে ফেলে। প্রিয়তা নিজের রুমে গিয়ে দেখে নিবিড় অফিসের একটা ফাইল হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রিয়তা কোনো কথা না বলে কাঁদো কাঁদো হয়ে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়তা এই প্রথম নিবিড়ের এতটা কাছে এসেছে। নিবিড় কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকলেও পরে ফাইলটা খাটের উপর ফেলে দিয়ে নিজেও ধীরে ধীরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তার সাথে সাথে যেন নিবিড়েরও চোখ দুটো টলমল করছে। নিবিড় কি বলবে বুঝতে পারছে না, গলাটা ধরে আছে। প্রিয়তা নিজে উঠে দাঁড়িয়ে বলল, জানেন, কেউ আমাকে কখনো আমার জন্মদিনে সারপ্রাইজ তো দূরের কথা, উইশও করেননি। বিশ্বাস করুন, হয়তো আপনার সব অভিনয় ছিল বাবা মায়ের সামনে, কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এতটা ভালো আমার শেষ কবে লেগেছে আমি নিজেও জানি না। নিবিড় অবাক হয়ে বলল, হোয়াট? আমি অভিনয় করলাম এইসব? প্রিয়তার চোখ মুছতে মুছতে বলল, তা নয়তো কি, আপনি তো বললেন সবার সামনে যেন আমরা অভিনয় করি, তাই তো আপনি অভিনয় করলেন। নিবিড় রাগ করে বলল, আসলে আপনার সাথে আমার কথা বলাটাই অন্যায়, সামনে থেকে সরুন, আমি অফিসে যাব। নাস্তা না খেয়ে নিবিড় প্রিয়তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে গিয়ে গাড়িতে বসতে বসতে বলল, কত বড় সাহস, আমাকে বলে আমি অভিনয় করছি। এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর ওনার কাছে নাকি সব অভিনয়। বেঈমানের মতো কথাবার্তা। নিবিড় অফিসে এসে দেখে রিসাত অফিসে নেই। মাহিদ এসে সামনে দাঁড়াতেই, রিসাত সাহেব আসেনি? জি না স্যার। নিবিড় কথাটা শুনে একটু অবাক হলো না, মনে মনে ভাবলো, মা বাবা আজ তোমাদের অপেক্ষার অবসান হয়তো ঘটতে পারে। এতটা বছর তোমরা অনেক কষ্ট পেয়েছ। প্রিয়তা সেদিন আমায় ঠিকই বলেছিল, তোমরা বোনের জন্য এতটা কষ্ট পাচ্ছ কিন্তু প্রকাশ করছো না। ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলল, মাহিদ, কাল তোমায় ফোন দিয়ে যা বলেছিল মনে আছে? জি স্যার, সন্ধ্যার আগেই সব রেডি হয়ে যাবে। ওকে। নিবিড় অফিস থেকে ফেরার সময় অনেকগুলো রজনীগন্ধা আর গোলাপ নিল। বাড়ি এসে কাউকে দেখতে না পেয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থেকে প্রিয়তাকে এসএমএস করলো, একটু ছাদে আসুন। নিবিড় অপেক্ষার প্রহর গুনছে কখন আসবে প্রিয়তা। ছাদে পাইচারি করতে করতে একটা সময় দেখে প্রিয়তা ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা পুরো ছাদটাকে ভালো করে দেখে অবাক হয়ে বলল, এইসব কার জন্য? নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তাকে বাহুডোরে জড়িয়ে একটা ছোট টেবিলের সামনে এনে দাঁড় করালো। প্রিয়তার সবকিছু দেখে বিস্ময় যেন আরো বেড়ে গেল। নিবিড় ফুলগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়তার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে তারপর বলে, আপনি আমার তুমি হবেন, যেই তুমিতে লক্ষ্মী সোনা ময়নাটিয়ে ডাকা যায়, আদর করা যায়, শাসন করা যায়, আবার বালিশ দিয়ে পেটানো যায়।
আপনি আমার তুমি হবেন, যেই তুমিটার সাথে মতের অমিল হলেই ঝগড়া করা যায়। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটার চুলগুলো এলোমেলো করে দেয়া যায়, হাতে চুড়ি পরিয়ে দেওয়া যায়, খোপায় গোলাপ গাঁথা যায়, শাড়ির কুচিগুলো ভাঁজ করে দেয়া যায়, পায়ের ওপর পা তুলে পায়েল পরিয়ে দেওয়া যায়। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটা খাবারে বিষ আছে জেনেও স্বাভাবিক ভঙ্গিমায় খাবারটা খেয়ে নেবে, আমি মুখে তুলে দিয়েছি তাই। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটা অ্যাক্সিডেন্ট হবে না জেনেও শক্ত করে আমার হাত ধরে পথ হাঁটবে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোলে বা কাঁধে উঠতে চাইবে। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটা আমায় বাউল বিচ্ছেদ গান গাইতে বলবে, তাল লয় সুর কিচ্ছু ঠিক নেই তবুও থামবে না, শেষে অন্তত এইটুকু বলে উৎসাহিত করবে যে গানের কথাগুলো সুন্দর, আমার ভালো লেগেছে। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটা নিন্দুকের কলঙ্ককে উপেক্ষা করে সময় অসময়ে আমার কাছে ছুটে আসবে, এই ভেবে যে আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। আপনি আমার তুমি হবেন, যেই তুমিটা আমার অপেক্ষায় না খেয়ে থাকবে, আমার দুঃখে দুঃখী হবে, সুখে সুখী হবে, বুকে মাথা রেখে একটা জীবন কাটিয়ে দিবে। আপনি আমার তুমি হবেন, প্রিয়তার চোখ থেকে অশ্রুগুলো টপ টপ করে নিচে পড়ছে, ফুলগুলো হাতে নিয়ে বলল, এটা কি প্রপোজাল করছেন নাকি মারামারির কথা বলছেন? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি করেই ডাকবেন। যাই হোক, তবে আলিফ মাহমুদের কবিতাটা দারুণ ছিল। নিবিড় মুচকি হেসে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে এই নিবিড়কে একা রেখে যাবে না প্লিজ। প্রিয়তা মুচকি হেসে বলল, আমার থাকা না থাকা শুধু আপনার উপর নির্ভর করে, আমার উপরে না। প্রিয়তাকে ছেড়ে দিয়ে বলল, এবার কেকটা কাটো। প্রিয়তা গম্ভীর গলায় বলল, সবাইকে ছাড়া? এইটা শুধু তোমার আর আমার একান্ত সময়, আর সবার সময়টা নিচে মাহিদ রেডি করছে, আর সেই সুযোগে তোমাকে একটু আমার করে পাওয়া। প্রিয়তা মুচকি হেসে বলল, আপনি শুধু আমায় দিয়ে যাচ্ছেন আর আমি সব নিয়ে যাচ্ছি। এইসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে কেকটা কাটো, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। প্রিয়তা নিবিড় একসাথে কেক কেটে প্রিয়তা নিবিড়কে খাইয়ে দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ। নিবিড় প্রিয়তার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে, কেকটা খাইয়ে কোলে তুলে নিয়ে নিজের রুমে নামিয়ে দিয়ে এসে দাঁড় করিয়ে বলল, আজ একবার বলবে? প্রিয়তা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, কি? ওই যে হনুমান রাক্ষস বদরাগী। প্রিয়তা মাথা উঠিয়ে বলল, কি? তুমি কি মনে করো আমি কিছু শুনি না? তুমি জানো তুমি এসব বললে আমার খুব হাসি পায়, অনেক কষ্ট করে চাপিয়ে রাখি। আপনি এসব শুনতেন? প্রিয়তা একগাল হাসি দিয়ে বলল, আপনি সত্যি একটা বদরাক্ষস বলেই নিবিড়ের বুকের সাথে মিশে গেল। জুহি পিছন থেকে নিবিড়ের কাঁধে হাত দিয়ে বলল, রোমান্টিক সিন সেই সন্ধ্যা থেকে অনেক হয়েছে, এবার নিচে চলুন, বাবা ডাকছে। নিবিড় কথাটা শুনেই প্রিয়তাকে ছাড়িয়ে বলল, তুই এখানে? তোমাদের মাঝে ভিলেন হয়ে এন্ট্রি নিলাম। আমার সিনটা কেমন হলো বললে না তো? একদম বাজে। প্রিয়তা নিবিড় আর জুহির ঝগড়া দেখে হেসে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল সময় এসেছি, এখন চলো, বাবা ডাকছে। নিবিড় আর প্রিয়তা নিচে আসতে মোশাররফ হোসেন বললেন, নিবিড় তুমি বাসায় কখন এলে? মাহিদ বলাতে জানতে পারলাম তুমি বাসায়, এত আয়োজন করছো অথচ কাউকে কিছু বলনি। যাই হোক, এখন প্রিয়তাকে নিয়ে আসো, কেকটা কাটো। নিবিড় মাহিদের দিকে তাকাতেই, স্যার ওনারা এখনই এসে পড়বেন। মাহিদ কথাটা শেষ করতেই কলিং বেলের শব্দ শুনে শেফালি দরজা খুলে চিৎকার দেয়। শব্দ শুনে সবাই দৌড়ে গেলেও নিবিড় আর প্রিয়তা দাঁড়িয়ে আছে। নাদিয়াও অবাক কম হয়নি সবাইকে দেখে, বারবার রিসাদের দিকে তাকাচ্ছে আর সামনের দিকে। সালমা বেগম দৌড়ে নাদিয়াকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। মোশাররফ হোসেন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। নাদিয়া আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে মোশাররফ হোসেনকে সালাম করে বলল, বাবা কেমন আছেন? মোশাররফ হোসেন কান্নায় গলাটা ভারী হয়ে আসছে, তাই কিছু বলল না। রিসাদ এসে সবাইকে সালাম করলো। অধরাকে জুহি আর সালমা বেগম কোলে নিয়ে আদর করছে। মোশাররফ হোসেন নাদিয়াকে বাহু ধরে এগিয়ে নিবিড়ের সামনে দাঁড় করাতেই, ভাই কেমন আছিস তুই? নিবিড় গম্ভীর হয়ে টলমল চোখ দুটো নিয়ে অন্যদিকে ফিরে আসে। প্রিয়তা তখনও ঘরের মধ্যে থেকে রিসাদের দিকে চোখ পড়তেই যেন বর্ষর ধাক্কা খেল। রিসাদও প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। প্রিয়তা এক পা করে পেছাতে দেখে নিবিড় এক হাত দিয়ে প্রিয়তাকে টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও। প্রিয়তা রিসাদকে দেখে দম বন্ধ হয়ে আসছে, তবুও নিবিড়ের কথায় নিজেকে সামলানোর চেষ্টা করছে।
নাদিয়া আবার করুণ গলায় বলল, ভাই তুই কথা বলবি না আমার সাথে? নিবিড় তখনও চুপ করে অন্যদিকে ফিরে আসে। ভাই তুই কি এখন আমার উপর রাগ করে থাকবি? নিবিড় নাদিয়ার দিকে চোখ ফিরিয়ে ডান হাতটা বাড়িয়ে নাদিয়াকে বুকে জড়িয়ে বলল, কেমন আছিস আপু? নাদিয়া কাঁদো কাঁদো গলায় বলল, এখন অনেক ভালো আছি রে। তোদের সবাইকে পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি। রিসাত বারবার প্রিয়তার দিকে আর চোখে তাকাচ্ছে। প্রিয়তা নিজেকে গুটিয়ে নিচ্ছে রিসাদের দিকে তাকিয়ে। নাদিয়ার প্রিয়তার দিকে চোখ পড়তেই বলল, মেয়েটাকে? নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, আমার ওয়াইফ। আপু কেমন আছেন আপনি? ভালো, তবে ভাই বেশ লাগছে মেয়েটাকে। অবশ্য আমার ভাইয়ের পছন্দ বলে কথা। মোশাররফ হোসেন মাঝখান থেকে বলে উঠল, তুই ভুল ভাবছিস নাদিয়া, পছন্দটা আমার। ঘরের লক্ষ্মীকে আমি একাই পছন্দ করে নিয়ে এসেছি। নিবিড় অধরার দিকে তাকিয়ে কোলে নিয়ে বলল, আপু ঠিক তোর মতো হয়েছে। ভাই তোর মনে আছে তুই ছোটবেলা যখন? প্লিজ আপু, আজকের দিনে আমার ছোটবেলা আমি মনে করতে চাই না। মিস্টার রিসাদ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার আমি ঠিক আছি। মিস্টার রিসাদ, এইটা অফিস নয় বাড়ি, আর আপনি এখানে আমার নাম ধরেও ডাকতে পারেন। মাহিদ, সব কমপ্লিট? ইয়েস স্যার। মোশাররফ হোসেন কিছু বলতে যাবে তখনই নিবিড় হাত উঠিয়ে বলল, বাবা আমি জানি সবার মনে অনেক প্রশ্ন জমেছে আপুর ব্যাপারে। পার্টিটা শেষ হয়ে যাক, তারপর না হয় সবাইকে বুঝিয়ে বলা যাবে। সবাই নিবিড়ের সাথে তাল মিলালো। কথা শেষ করে নিবিড় উপরের দিকে চলে যেতেই প্রিয়তা হাত টেনে বলল, আপনি কোথায় যাচ্ছেন? নিবিড় প্রিয়তার থেকে হাত ছাড়িয়ে বিড়বিড় করে বলল, আমার যে সময় সেটা আমি আগেই নিয়ে নিয়েছি, এখন তুমি সময়টা ওদের দাও। কিন্তু আমি তো চাই আপনি এখানেই থাকুন। ওকে, তুমি কেক কাটো, আমি এখানে আসি। পার্টি শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছে। নাদিয়াকে পেয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন অধরাকে নিজেদের কাছ থেকে ছাড়তেই চাইছে না। অধরাও কিছুক্ষণের মধ্যেই তাদের আপন করে নিয়েছে। তোমরা হকগুলোই কিন্তু বৈশা বৈশা আসর জমাইছো, কিন্তু খেয়াল করছো মোশাররফের কোলে নাদুর মাইয়াটা কেমন পাইছে, কাছ থেকে সরতেই চায় না। হ্যাঁ দাদুই, তুমি ঠিক বলছো। জানো, অধরা মাঝে মাঝেই ওর নানা নানিকে নিয়ে প্রশ্ন করত, কিন্তু আমি তো কিছু বলতে পারতাম না। কথাটা বলে এপাশে পাশ তাকিয়ে, ভাই কোথায় গেল মা? ওকে তো দেখছি না। সালমা বেগম মুচকি হেসে বলল, ও তো আড্ডা পছন্দ করে না, তাই হয়তো নিজের রুমে চলে গেছে। প্রিয়তা সবার জন্য কফি নিয়ে এসে বলল, আচ্ছা ঠিক আছে জুহি, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো, এইবার সবাই কফি খেয়ে নিন। প্রিয়তা ট্রেটা সবার সামনে দিয়ে রিসাতকে দিতে সামনে ঝুঁকতেই বলল, ভালোই আছো দেখছি। অবশ্য বেইমানরা সবসময় ভালোই থাকে। রিসাত ফিসির ফিসির করে কথাগুলো বলতে বলতে কাপ হাতে নিল। প্রিয়তা চুপ করে ট্রেটা রেখে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। নিজের রুমে দৌড়ে গিয়ে দেখে নিবিড় খাটের সাথে ইজি চেয়ারটায় বসে ল্যাপটপে কাজ করছে। নিবিড়কে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। নিবিড় একটু অবাক হয়ে তারপর ভাবল, কি হলো ওর? এইভাবে ওয়াশরুমে গেল কেন? প্রিয়তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেছে। যখনই সে একটু সুখের দেখা পায় তখন অতীত কেন বারবার পরাজিত করে। আজ নিবিড় একটু আমায় ভালোবেসেছে, আর আজই রিসাদের সাথে দেখা হলো। রিসাদ যদি নিবিড়ের সামনে একবার মুখ খোলে তাহলে আমাকে শুধু এই বাড়ি থেকে নয়, জীবনের থেকেও মুছে দিবেন। কি করব আমি এখন? ওয়াশরুমের দরজা ধাক্কানোর আওয়াজ শুনে প্রিয়তা তড়িঘড়ি করে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা খুলে নিচের দিকে তাকিয়ে চোখ লুকানোর চেষ্টা করছে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে এইভাবে দৌড়ে এলে কেন? এমনি। কি হয়েছে বলবে? প্রিয়তা চিৎকার করে বলল, বললাম না কিছু হয়নি। বারবার জিজ্ঞেস করছেন কেন? নিবিড় অবাক হয়ে বলল, হোয়াট? প্রিয়তা নিবিড়কে আর কিছু না বলে খাটের ওপর থাকা নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আলমারিতে রাখার জন্য। প্রিয়তার হাত শক্ত করে ধরে বলল, আমি যেটা পছন্দ করি না সেটাই কেন করো? প্রিয়তা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আজ একদিনে আপনি কি আমার মাথায় কিনে নিয়েছেন? হ্যাঁ আমি মানছি, আজকের দিনটা আপনি আমাকে এত এত দিয়েছেন যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাই বলে এই নয় আপনার সব কিছু সহ্য করব। হোয়াট? প্রিয়তা কিছু না বলে আলমারিতে জামা কাপড় রাখতেই নিবিড় পিছন থেকে জড়িয়ে ধরে। মুচকি হেসে বলল, আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর অভিমান হয়েছে? দেখো আমি ছোটবেলা থেকে এমন ছিলাম না, কিন্তু সমাজের মায়া জালে নিজেকে পাল্টাতে বাধ্য হয়েছি। প্রিয়তা নিবিড়ের কথা শুনে নিবিড়ের দিকে ফিরে, কেন করছেন এসব? সে তো 1.5 বছর পর আমাকে চলে যেতে হবে,
তাহলে এসব করে কি প্রমাণ করতে চাইছেন? আপনার তনুষা তো ঠিকই আপনার, মাঝখান থেকে আমি এসে আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি। আমি ভাবছি কাল বাবাকে সত্যিটা বলে আমি এই বাড়ি থেকে চলে যাব। নিবিড় প্রিয়তাকে ছেড়ে দিয়ে তারপর বলল, তুমি কখনই শোধরাবে না, ওকে যাও, তোমার যে ইচ্ছে করো। তবে হ্যাঁ, আমার শর্ত অনুযায়ী তোমাকে 1.5 বছর এই বাড়িতে থাকতে হবে। কথাটা বলে নিবিড় খাটের উপর থেকে ফাইলগুলো নিয়ে মাহিদকে ফোন দিল। জি স্যার, হোটেলে একটা রুম বুকিং করো, আজ রাত আমি ওখানেই থাকবো। স্যার আপনি ম্যাডামকে স্যার আজকের দিনে শাট আপ, তোমাকে যা বলেছি তাই করো। নাদিয়া নিবিড়কে নামতে দেখে বলল, ভাই তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আপু, আসলে আমার বাইরে একটা কাজ আছে, সেটা করতে যাচ্ছি, তাই আজ রাত আর বাড়ি ফিরবো না। ভাই আজ আমি এসেছি, ভাবলাম তোর সাথে কথা বলবো, আর তুই থাকছিস না। আপু কাল কথা বলবো, তুই তো আসিসই। রিসাত এগিয়ে এসে, স্যার আমি কি আসবো? না, বাড়িতে সবাইকে সময় দিন, তাহলেই হবে। নিবিড় বাইরে বেরিয়ে গেল। রিসাত মনে মনে ভাবল, যাক ভালোই হয়েছে প্রিয়তা, এখন তো তোমাকে আমার প্রশ্নগুলোর অ্যান্সার দিতেই হবে। লুকিয়ে লুকিয়ে কতক্ষণ থাকবে আমার কাছ থেকে? সালমা বেগম এসে বলল, বাবা রিসাত, সারাদিন অনেক ধকল গেছে, জুহি যা তোর আপু আর ভাইয়াকে রুমে নিয়ে যা। শেফালি তাদের রুমটা গুছিয়ে দিয়েছে। জুহি উঠে দাঁড়িয়ে তারপর বলল, আসেন ভাইয়া। জুহি রিসাতকে উপরে নিয়ে গেল। নিবিড়ের রুমের সামনের দক্ষিণ রুমটাই নাদিয়াদের দিল। রিসাত এদিক ওদিক তাকিয়ে তারপর ভাবল, স্যার বাড়িটা তো বেশ বানিয়েছে। আচ্ছা বাড়িটা কি শুধু স্যার নিজের জন্য বানিয়েছেন নাকি সবার? ভাইয়া কখনো নিজের জন্য একা কিছু করে না, যা করে সবার কথা মাথায় রেখেই করে। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। নিবিড়ের রুমের দরজার দিকে চোখ পড়তেই তারপর বলল, ওই রুমে কে থাকে? ওইটা ভাইয়ার ভাবির। ও আচ্ছা, আমি তাহলে যাই, আপনি থাকুন। রিসাত জুহি চলে যেতেই আস্তে আস্তে নিবিড়ের রুমের দিকে গেল। দরজা খোলা দেখে ভিতরে ঢুকতেই, রাগ কমেছে তাহলে? দেখুন মিস্টার নিবিড়, যতই রাগ করেন না কেন, কথাগুলো তো সত্যি তাই না? কথাটা বলে পিছনে ফিরতেই প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে ভয় ভয় বলল, আপনি এখানে? শেষমেশ তাহলে বড়লোক ছেলে পেয়ে হাতছাড়া করলে না, বিয়েটা ঠিক করেই নিলে। প্রিয়তা অন্যদিকে তাকিয়ে বলল, দেখুন কেউ আসার আগে আপনি এখান থেকে চলে যান। আমি চাই না আমাদের ব্যাপারটা নিয়ে কেউ জেনে এই বাড়িতে অশান্তি হোক। অশান্তি তো নিবিড় সাহেব নিজেই ডেকে এনেছেন নিজের হাতে। আমি তো আসতেই চাইনি, আমাকে জোর করেই আনা হয়েছে। দেখুন আপনাদের মাঝে কি হয়েছে না হয়েছে আমার জানার ব্যাপার নয়, কিন্তু আপনার আর আমার ব্যাপারটা সেই দিন সমাপ্ত হয়ে গেছে। সো এইটাকে টেনে টেনে এখানে নিয়ে আসবেন না। বাহ, এতটাই সহজ? আমার যে 2টা বছর লস হলো সেটার কি হবে? রিসাত প্লিজ, নিবিড় জানতে পারলে কি হবে বুঝতে পারছো? কি হবে? জানবে আমার আর তোমার পুরনো প্রেমটা আবার উথলিয়ে উঠলো। প্লিজ রিসাত, আমি অনেক কষ্ট করে নিবিড়কে অনেকটা কাছে পেয়েছি এবং তোমারও স্ত্রী বাচ্চা সবই আছে। তাকেও তো তুমি ভালোবেসে বিয়ে করেছো, সেটা তো তুমি আমায় ঠকিয়েছো বলে। আমি তোমায় ঠকিয়েছি মানে? শোনো, তোমাকে আমি তখনও বলেছি আর আজও বলছি, আমার বোনেরা আমার কাছে সব। আমার ফ্যামিলি রেখে আমি তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলি তখনও রাস্তায় নামতে হতো। দোষটা তো তোমারও ছিল, তুমি তো পারতে সেদিন আমার জন্য অপেক্ষা করতে। আর হ্যাঁ, এই যে প্রেম ভালোবাসা বলছো না, ওইটা আমার দিক থেকে ছিল না। তুমি আমার মাকে রাজি করিয়েছো বলে আমিও রাজি হয়েছিলাম। আর আমি তোমাকে বলেওছিলাম আমি রাজি ঠিক, কিন্তু আমার বোনেদের বিয়ে ছাড়া আমি কখনো বিয়ে করব না। রিসাত অট্টহাসি দিয়ে বলল, হিসাব চুকিয়ে দিচ্ছ নাকি এইসব বলে? রিসাত প্লিজ তুমি এখান থেকে যাও, আমি কিছু শুনতে চাই না। আজ আমি যেতেই পারি, কিন্তু তোমাকে দেখে তো আমার প্রেমটা নতুন করে সবুজ গাছের মতো সতেজ নির্মল হয়ে উঠেছে। তোমাকে তো আমি ছাড়ছি না প্রিয়তা, তোমাকে যখন সামনে পাচ্ছি তাহলে তো। রিসাত আর কিছু না বলে ভয়ঙ্কর হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিসাত একটু হেঁটে যেতেই নাদি উপরে ওঠে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়ের রুমে গেছিলে নাকি? কিন্তু ভাই তো রুমে নেই। আসলে নাদু, তোমার ভাবির সাথে তো তেমন পরিচয় হয়নি, তাই একমাত্র শালার বউ পরিচয় হব না? নাদি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও। অধরাও রুমে ঘুমাচ্ছে, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। প্রিয়তা খাটের কিনারায় চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। প্রিয়তা আসবো? আরে আপু আসুন, আপনি আসলে বলা লাগবে? জানি, আমি তো ভাবলাম আমার ভাই কখনো বিয়েই করবে না, কারণ ও মেয়েদের এতটাই ঘৃণা করে। আমি কি বলবো, আসলে এক কথায় ও সম্পর্কগুলোকে বিশ্বাস করে না। প্রিয়তা চুপ করে আছে।
তোমাকে আমার খুব ভালো লেগেছে, এই জন্যই তো বলি আমার ভাই বিয়ে করে এতটা পাল্টে গেল কিভাবে। আপু, আপনি ভুল ভাবছেন, উনি এখনো আগের মতোই আছেন। না, আজ তোমার প্রতি ওর চোখে যে ভালোবাসা দেখলাম সেটা কিছুতেই মিথ্যা হতে পারে না। তো প্রিয়তা, তোমার বাপের বাড়িতে কে কে আছে? আমার মা আর বোন, ভাই কিংবা বাবা কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার আবার ওকে ছাড়া ঘুমাতে পারে না। নিবিড় হোটেল রুমে পায়চারি করছে। প্রিয়তার মুখ দেখে ঘুমাতে ঘুমাতে যেন অভ্যাসই পরিণত হয়েছে। অনেক চেষ্টা করেও চোখে ঘুম ধরাতে পারছে না। প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় নিজেকে আর সামলাতে না পেরে বাড়ি এসে নিজের প্রিয় চেয়ারটায় বসে পড়ল। প্রিয়তা একবার ঘুম ঘুম চোখে তাকিয়ে স্বপ্ন দেখছে ভেবে চোখ বন্ধ করে আবার লাফ দিয়ে উঠে বসে। আপনি কখন এলেন? নিবিড় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে বলল, উঠলে কেন? ঘুমাও। আপনি ঘুমাবেন না? নিবিড় উঠে এসে প্রিয়তার একপাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আমার কানের কাছে একদম বকবক করবে না, আপনাকে একটা কথা বলার ছিল। বলো, শুনছি। কথাটা বলে নিবিড় অন্য পাশ ফিরে শুয়ে আছে। কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে এটা সত্য, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু মায়ের কথা রাখতে সেদিন রাজি হয়েছিলাম। আমি জানি কথাটা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। রিসাতকে আমি আগে থেকেই চিনি, মানে রিসাতের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওর ভালোবাসার কথা শুনে মা রাজি হয়ে গিয়েছিল। কথাটা বলেই প্রিয়তা নিবিড়ের কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখল। শুনছেন আপনি? নিবিড় কথা বলছে না দেখে প্রিয়তা উঠে নিবিড়ের উপর ঝুঁকে দেখে সে ঘুমিয়ে গেছে। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার এখনই ঘুমাতে হলো আমার কথাটা না শুনে? 2 দিন হয়ে গেল নাদিয়া এই বাড়িতে এসেছে। অধরাও এই 2 দিনে বাড়ির সবাইকে নিজের করে নিয়েছে। নাদিয়া ড্রয়িং রুমে এসে দেখে ডাইনিং টেবিলে সবাই আছে। নিবিড়ের পাশে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, প্রিয়তা, তুমি দাঁড়িয়ে আছো কেন? রিসাত, তাড়াতাড়ি এসো, অধরাকে স্কুলে দিয়ে তুমি অফিসে যেও। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমার ফাইলগুলি নিয়ে আসো। কথাটা বলেই নিবিড় উঠে যেতে মোশাররফ হোসেন বলল, কি ব্যাপার, খাওয়া শেষ করে যাও। বাবা, আমার খাওয়া হয়ে গেছে। রিসাত এসে দাঁড়াতেই, রিসাত সাহেব, 9টায় আমার একটা মিটিং আছে, আপনি অধরাকে দিয়ে চলে আসবেন। জি। সবার খাওয়া দাওয়া শেষ হতেই প্রিয়তা রুমে এসে, যাক বাবা, সবাই খেয়ে নিল। সকাল সকাল এই এক টেনশন, কিন্তু মিস্টার নিবিড় তেমন তো কিছু খেলেন না। একবার ফোন করে বলবো অফিসে কিছু খেয়ে নিতে। প্রিয়তা নিজের ফোন নিয়ে ফোন দিতেই নিবিড় ফোন কেটে দিল। ওই রাক্ষস, ফোন ধরিস না কেন? যা বাবা, আমি এইসব আবার কি বলি। প্রিয়তা আবার ফোন দিতেই, স্যার, ম্যাডাম ফোন দিচ্ছে, আপনি কথা বলে নিন। নিবিড় মিটিংয়ে সবার দিকে একবার তাকে, প্লিজ ডোন্ট মাইন্ড। ওই, তোমার সমস্যা কি? কোনো সমস্যা না। কি করছেন আপনি? বানর নাচ দেখাচ্ছি। ওমা, আপনি বানর নাচ দিতে পারেন? যেভাবে গুমড়ো মুখ করে থাকেন দেখে তো মনে হয় না ওসব নাচ টাচ করতে পারেন। জাস্ট শ্যাট আপ। কী সব বোকা বোকা কথা বলছো? তুমি কিভাবে কলেজের চাকরিটা ফেলে আমার মাথায় আসে না। প্রিয়তা, তুমি জানো না আমার 9টায় মিটিং? তারপর কেন ফোন দিয়েছ? একে তো ফোন দিয়েছ, আবার কি সব ভুলভাল কথা বলছো। আচ্ছা বাদ দিন, আপনি তো না খেয়ে চলে গেলেন। অফিসে কিছু খেয়ে নেবেন, সেজন্যই ফোন দিলাম। হোয়াট? নিবিড় দাঁত খেঁচিয়ে, তোমার কি মনে হয় আমার এখানে বউ আরেকটা আছে? সে আমার জন্য অফিসে রান্না করে আর মিটিং রেখে তোমার জন্য আমি এখন খাওয়া নিয়ে বসবো? তোর চাই, আপনাকে যেটাই বলি সেটাতেই সমস্যা। পেট আপনার, বুঝলেন? আমার কি, শুধু শুধু টেনশন করে। প্রিয়তার কথা শুনে নিবিড় নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি মিটিং শেষ করে বাইরে খেয়ে নেব। আমি জানি তুমিও খাওনি, এখন গিয়ে খেয়ে নিবে। প্রিয়তা অবাক হয়ে কিছু বলতেই ভুলে গেল। এই ফাঁকে নিবিড় ফোন কেটে দিয়ে মিটিংয়ে আবার যোগ দিল। প্রিয়তার ঘর কাটতেই কি এক আজব মানুষ। কখনো গাঢ় কালো মেঘ, আবার কখনো ভোরের আকাশে এক ফালি সূর্যের মুচকে হাসি। রাক্ষস একটা, হনুমান কালাবানর, টমেটো পচা, পেঁয়াজ পচা, আর কি বলা যায়। যাই হোক, পরে মনে হলে বলবো। প্রিয়তা শেফালির সাথে রান্নার জোগাড় করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে জুহি মন খারাপ করে কলেজ থেকে এসে ড্রয়িং রুমে বসে আছে। কি হলো জুহি, মন খারাপ কেন? ভাবি, আমি তো ভালো রেজাল্ট করতে পারিনি। আজ যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তাতে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। ফাইনাল ভালো হলেই তো হলো। আমি জানি আমার ননদি একবার খারাপ করেছে তো কি হয়েছে, তার শেষ অবশ্যই ভালো হবে, তাই না জুহি? জুহি মুচকি হেসে বলল, আচ্ছা ভাবি, তুমি সব কিছুকে এতটা সহজ করে কিভাবে নাও? ভাইয়া কাল বাড়ি ছেড়ে কেন গেছে কেউ না জানলেও আমি জানি।
তবে পরে হয়তো বউকে ছাড়া থাকতে পারছে না দেখে চলে এসেছে। প্রিয়তা জহির কান টেনে ধরে বলল, তবে রে, এত ফাঁকিবাজি করলে পড়া মনে থাকবে? ও ভাবি ছাড়ো, আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি আর ভাইয়া সাথে কি করেছ। প্রিয়তা জহির কান ছেড়ে দিয়ে বলে, ওকে দাও, আমি বলে দেব। আমার ননদি লুকিয়ে লুকিয়ে মাহিদ সাহেব আসলে আর চোখে তাকায়। জুহি অবাক হয়ে হা করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। তাকে লাভ নেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসেন। মাথার ভেতর যে চিন্তাটা ঢুকেছে ওইটা বের করে পড়ায় মনোযোগ দিন। আপনার ভাইয়া শুনলে কিন্তু এটার জন্য রেহাই দিবে না। প্রিয়তা আর কিছু বলল না, উপরে উঠে যেতেই নাদিয়া নেমে আসছে। প্রিয়তা মুচকি হেসে, আপু অধরা এখন এলো না? না, নিবিড় ফোন দিয়েছে, ও আসার সময় নাকি নিয়ে আসবে। কিন্তু উনি তো দুপুরে আসে না। প্রিয়তা কথাটা বলে শেষ করতে নাদিয়া নিচের দিকে তাকিয়ে বলল, ওই তো ভাই এসে গেছে। কথাটা শুনে প্রিয়তা পিছন ফিরে অবাক হয়ে নিচে তাকিয়ে বলল, সত্যি তো, অধরা আগে এসে মাকে জড়িয়ে ধরেছে। আর নিবিড় ফোনে কথা বলতে বলতে উপরের দিকে উঠে এসেই প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে ফোন রেখে দিয়ে সরু চোখে তাকিয়ে, কি দেখছে এমন করে? আপনাকে। না না না, অধরাকে। কত কিউট একটা বাচ্চা, তাই না? অনেক কিউট, তোমার মতো তো না। কথাটা বলে নিবিড় রুমে চলে গেল। প্রিয়তা পিছন পিছন না গিয়ে আবার নিচে চলে এলো। নিবিড় চেঞ্জ করে নিজের ফোনটা টেবিলের উপর রাখতে গিয়েই প্রিয়তার ফোনে নজর পড়তে কিছুটা অবাক হলো। এতগুলো SMS। দরজার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে SMS-গুলো পড়তেই নিবিড় স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। প্রথম SMS, আজ তোমায় অনেক সুন্দর দেখাচ্ছিল, হালকা গোলাপি রঙের শাড়িটা বেশ মানিয়েছে। দ্বিতীয়, নিবিড় লোকটা তোমায় কিচ্ছু দেবে না, কিন্তু আমি তোমায় দেব আমার ভালোবাসা। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবো। তৃতীয়, তোমাকে দেখে আমার পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল, কারণ আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না, কিন্তু তোমার ছলনার কাছে আমার সব হেরে গেছে, কারণ তুমি তো নিবিড়ের মতো টাকাওয়ালা একজনকেই চেয়েছো, তাই না? নিবিড় আরও কয়েকটা SMS পড়ে ফোনটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। প্রিয়তা এসে বলল, আরে আপনি এখনো ফ্রেশ হতে যাননি? আচ্ছা, দুপুরে এত তাড়াতাড়ি তো আপনি বাসায় আসেন না, আজ হঠাৎ? নিবিড় কথা বলছে না দেখে, জানেন আজ অধরা আমায় কি বলে? ও নাকি আমাকে খুব। প্রিয়তা আর কিছু বলতে পারল না। নিবিড় এক হাত ধরে নিজের কাছে টেনে এনে খাটে শুয়ে দিয়ে প্রিয়তার ঠোঁটে নিজেকে আবদ্ধ করে নিল। প্রিয়তা নিজেকে অনেকক্ষণ যাবত ছাড়ানোর চেষ্টা করার পর নিবিড় ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তারপর বলল, এখন ভালো লাগে না? মাত্র তো ঠোঁট দুটোকে বন্ধ করলাম, এতে এই অবস্থা? প্রিয়তা কান্না জড়িত চোখে বলল, কি করলেন আপনি এটা? আপনি আসলে একটা বাজে লোক। মিসেস প্রিয়তা, আমি বাজে, বদমেজাজি, রাক্ষস, এসব আগে থেকেই। নতুন করে বলার বা শোনার আমার কোনো ইচ্ছে নেই। কথাটা বলে প্রিয়তাকে টেনে দাঁড় করে নিজের সামনাসামনি। কিন্তু নিবিড় তার স্ত্রীকে অন্যের হতে দেখলে কখনো সহ্য করবে না। প্রিয়তা কিছু না বলে কান্না করে যাচ্ছে। নিবিড় সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ন্যাকা কান্না বন্ধ করো, আর তোমাকে এই শাড়িটা পরতে যেন আমি না দেখি। নিবিড় প্রিয়তার কাছে এগিয়ে এসে কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বলল, দরকার প্রয়োজনে পুরো শপিং মল আমি বাড়িতে বসিয়ে দেব, কিন্তু তবুও এই শাড়িটা যেন না দেখি। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, কেন করছেন পাগলের মতো আপনি এসব? কি করেছে আমি? আপনি আজ যা করলেন আমি আপনাকে কখনো ক্ষমা করব না। নিবিড় প্রিয়তাকে কিছু না বলে ধাক্কা দিয়ে খাটের দিকে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা সেখানেই বসে বসে কান্না করছে। নিবিড়ের স্পর্শটা মনে হলেই প্রিয়তার কান্নার গতি আরও বেড়ে যায়। কেন করলেন আপনি ওই রকম? আমি সবসময় ভাবতাম আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করবেন না। সব ছেলেদের মতো আপনি না, আপনি সবার থেকে আলাদা। নিবিড় কখনো মেয়েদের শরীরের ওপর আমার এখন আপনাকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। নিবিড় ওয়াশরুম থেকে এসে দেখে প্রিয়তা সেখানে দম মেরে বসে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। নিবিড় কিছু না বলেই রুম থেকে বেরিয়ে খেতে চলে গেল। 2 দিন কেটে গেল, প্রিয়তা একটা কথাও নিবিড়ের সাথে বলেনি, সারাক্ষণ চুপ করেই থাকে। সন্ধ্যায় নিজের রুমে এসে লাইট জ্বালাতেই দেখে রিসাত বসে আছে। তুমি এখানে অন্ধকারে কি করছো? আমার প্রশ্নের উত্তর? কিসের প্রশ্ন? সেদিন SMS করলাম না, তারপর থেকেই তো দেখছি নীরব হয়ে থাকো, ব্যাপার কি? প্রিয়তা অবাক হয়ে রিসাতকে কিছু না বলে দৌড়ে ফোন হাতে নিয়ে দেখে সব SMS আগেই সিন করা হয়েছে, তাই প্রিয়তার চোখে পড়েনি। প্রিয়তা রিসাতকে কিছু বুঝতে না দিয়ে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি বাবা মাকে ডেকে সবার সামনে তোমার আসল রূপটা দেখাবো? রিসাত মুচকি হেসে বলল, প্রমাণ করবে কিভাবে? কারণ SMS-গুলো তো আমি আমার নাম্বার থেকেই দেইনি।
আর যদি এই রুমে এসেছি তাও প্রশ্ন আছে। আমি তোমার রুমে আসতেই পারি, এতে খারাপ কিছু ভাবার কি আছে? রিসাদ, দেখো তোমার ভুল ভাবনাগুলো দূরে সরিয়ে সুন্দর করে একবার ভেবে দেখো, সব ঠিক হয়ে যাবে। নাদিয়া আপু তোমাকে কত ভালোবাসে, তারপরে তোমার কিসের কমতি আছে বলো? তোমার কমতি আছে। শাট আপ। নিবিড় জানতে পারলে নিজের অবস্থার কথা একবার ভেবে দেখেছো কি হবে? নিবিড় তো কখনোই জানবে না। প্রিয়তা নাদুকে আমি ছেড়ে দিলে সমস্যা নেই, তার বড়লোক ভাই আছে, সব সামলে নিবে। কথাটা বলে প্রিয়তার কাছে এগিয়ে আসতেই প্রিয়তা রিসাদের গালে জোরালোভাবে একটা থাপ্পড় দিয়ে বলল, এটা অনেক আগে দেওয়া উচিত ছিল। আপুর যদি কিছু হয়েছে তুমি কি ভাবো তুমি পার পেয়ে যাবে? তোমাকে আমি আবার সাবধান করছি, এই বাড়ির জামাই হয়ে এসেছ, জামাই হয়ে থেকো।